ভিডিওটা শুরু করব খুব অ্যাম্বিশাস একজন ভারতীয় যুবকের ছোট্ট একটা গল্প দিয়ে। ব্রিটিশ শাসনামলে তিনি ইংরেজিতে পারদর্শিতা অর্জন করেন, ওয়েস্টার্ন স্টাইলে ডান্স করতে শিখেন, ব্রিটিশদের মতো কাঁটা চামচ আর ছুরি দিয়ে খেতেও শিখেন। ইংল্যান্ডে গিয়ে ল পড়ে ব্যারিস্টার হয়েছেন, সুন্দর করে পড়তে শিখেছেন স্যুট এবং টাই। কিন্তু এই সব কিছু শেখা গেলেও গায়ের চামড়ার রং তো আর পুরোপুরি পরিবর্তন করা যায় না। ভারতের মতো সাউথ আফ্রিকাতেও তখন ব্রিটিশদের কলোনি ছিল। এই যুবক দক্ষিণ আফ্রিকাতে একবার ট্রেনের একটা ফার্স্ট ক্লাস টিকিট কাটেন, কিন্তু ফার্স্ট ক্লাস কামরার টিকিট হচ্ছে সাদা চামড়ার মানুষের জন্য। এই গায়ের রং নিয়ে তো ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে জার্নি করা যাবে না, চলে যেতে হবে থার্ড ক্লাস কম্পার্টমেন্টে। কিন্তু তিনি বলেন তিনি যেহেতু ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টের টিকিট কেটেছেন, তিনি ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে বসেই যাবেন। এই কথা যখন তিনি বলেন তখন তাকে ট্রেন থেকে বের করে দেওয়া হয়। সেই ভারতীয় যুবকের নাম হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী, যিনি আমাদের কাছে মহাত্মা গান্ধী নামে পরিচিত। কিন্তু এই যে তিনি তার গায়ের রঙের কারণে বৈষম্যের শিকার হলেন, এই রেসিজমের ভিত্তি আসলে কি ছিল? আমি আমাদের বাংলা নিয়ে উদাহরণ দেব, কিন্তু আপনাদের কি সেই বিখ্যাত দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলার কথা মনে আছে, যিনি একটা দীর্ঘ সময় বর্ণবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, জেল খেটেছেন? কি দুর্বিষহ ছিল সেই সময়গুলো যখন কালো মানুষের থাকার জায়গা ছিল সাদা মানুষদের থেকে আলাদা। স্কুল, কলেজ, হসপিটাল, বাস, টয়লেট, এমনকি কিছু কিছু সমুদ্র সৈকত পর্যন্ত ছিল আলাদা। সুতরাং সাদা মানুষ যেখানে যাবে, কালো মানুষ সেখানে যেতে পারবেন না। কালো মানুষের ভোটাধিকার ছিল না। সাদা এবং কালো মানুষের মধ্যে বিয়ে ছিল ইলিগাল। যাক, দক্ষিণ আফ্রিকা থেকে চলেন আবার একটু আমাদের ভারতীয় উপমহাদেশে ফেরত আসি। 1757 সালে পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরাজিত হন। 1783 সালে উইলিয়াম জোন্স সুপ্রিম কোর্ট অফ বেঙ্গলের বিচারক হয়ে ইন্ডিয়াতে আসেন। তিনি বাংলায় এসে পৌঁছেছেন, সুতরাং অবাক হওয়ার মতো কিছু জিনিস তো তিনি অবশ্যই দেখবেন। পৌঁছানোর 6 মাসের মধ্যে তিনি এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন এবং এই প্রতিষ্ঠানটা এশিয়ার, বিশেষ করে ইন্ডিয়ার হিস্ট্রি, কালচার এবং সোসাইটি নিয়ে গবেষণা করা শুরু করে। উইলিয়াম জোন্স তার গবেষণায় তুলে ধরেন আমাদের যে সংস্কৃত ভাষা, সেই সংস্কৃত ভাষার সাথে গ্রিক এবং ল্যাটিন ভাষার মিল আছে, এবং এই ভাষাগুলোর সাথে আবার গথিক, কেল্টিক, ওল্ড পার্সিয়ান অর্থাৎ ফার্সি, জার্মান, ফ্রেঞ্চ এবং ইংরেজি ভাষার মিল আছে। সুতরাং উইলিয়াম জোন্সের কথা সারমর্ম হচ্ছে এই সব ভাষা একটা আদি ভাষা থেকে উৎপত্তি হয়েছে, এই ভাষাগুলোর রুট সেম। সেই জন্য এখন আমরা এই ভাষাগুলোকে একত্রে বলি ইন্দো ইউরোপিয়ান ফ্যামিলি অফ ল্যাঙ্গুয়েজ। কিন্তু উইলিয়াম জোন্স যখন বলছেন এই সবগুলো ভাষা একটা আদি ভাষা থেকে এসেছে, তখন স্কলাররা আগ্রহী ওঠেন এইটা জানার জন্য যে সেই আদি ভাষাটাই তাহলে আসলে কারা কথা বলতো, এটা কাদের ভাষা, এরা কারা। গবেষণায় দেখা যায় একদম শুরুতে যারা সংস্কৃত ভাষায় কথা বলতেন, যারা কিনা 3000 বছরেরও বেশি সময় আগে ইন্ডিয়াতে এসেছিলেন, তারা নিজেদেরকে আরিয়া বলতেন, বা আমরা বাংলায় যেটাকে বলি আর্য। আবার এই পার্সিয়ান বা ফার্সি ভাষার যে আর্লেস স্পিকার, তারাও নিজেদেরকে আরিয়া বলতেন। এই পর্যন্ত মোটামুটি ঠিক ছিল, কিন্তু এরপর থেকে ব্যাখ্যা অন্যদিকে মোড় নিতে থাকে। তারা কনক্লুড করেন এই ইন্ডিয়ান বা ইরানিয়ান কেউই আসলে সেই আদি আরিয়ান না। তারা বলতে চায় এই ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজগুলো যে আদি ল্যাঙ্গুয়েজ থেকে এসেছে, সেই ল্যাঙ্গুয়েজটাতে যারা কথা বলতো তারা হচ্ছে সেই অরিজিনাল আরিয়ান, যাদের অবদানের কারণেই ইন্ডিয়ান, পার্সিয়ান, গ্রিক এবং রোমান সিভিলাইজেশন গড়ে ওঠে। দেখেন, এখনো পর্যন্ত এই আলোচনাটা কিন্তু ল্যাঙ্গুয়েজ বা ভাষার মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু পরবর্তীতে ব্রিটিশ, ফ্রেঞ্চ এবং জার্মান স্কলাররা এই লিঙ্গুইস্টিক থিওরিটাকে ডারউইনের থিওরির সাথে মিশিয়ে এমনভাবে ব্যাখ্যা করে যে এই অরিজিনাল আরিয়ানরা বা আর্যরা এরা শুধুমাত্র কোনো একটা ভাষাভাষী গোষ্ঠী ছিল না, বরং এরা ছিল একটা বায়োলজিক্যাল এন্টিটি, একটা জাতি। এবং এটা কোনো যেন-তেন জাতি বা রেস না, এটাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি, মাস্টার রেস। ওই সমস্ত স্কলারদের মতে সেই আরিয়ান মানুষগুলো ছিল লম্বা, লাইট হেয়ার্ড, নীল রঙের চোখ, এরা কঠোর পরিশ্রমী এবং খুবই র্যাশনাল, অর্থাৎ খুবই যুক্তিযুক্তভাবে চিন্তা করতে পারে। আপনার হয়তো বুঝতে বাকি নেই, এখানে আসলে তারা মোটা দাগে ইউরোপিয়ানদের বোঝাতে চেয়েছেন। কিন্তু তারা খুবই দুঃখের সাথে জানান যে এই ইউরোপিয়ানরা অর্থাৎ অরিজিনাল আরিয়ানরা যখন ইরানে বা ইন্ডিয়াতে গিয়েছে, তখন তারা ওই এলাকার লোকজনের সাথে মেলামেশা করেছে, বিয়ে করেছে, তার ফলে তাদের সাথে তাদের বাচ্চা কাচ্চা হয়েছে, এবং সেই বাচ্চা কাচ্চাদের গায়ের রং, চুলের রং, চোখের রং কোনো কিছুই কিন্তু আর পিওর আরিয়ানদের মতো নাই। তারা যুক্তিযুক্তভাবে তেমন চিন্তাও করতে পারে না এবং তারা পরিশ্রমীও না। অন্যদিকে যেসব আরিয়ানরা ইউরোপে থেকে গিয়েছিল, তারা তাদের পিওরিটি মেনটেন করতে পেরেছে, তারা একদম পিওর আরিয়ান।
এবং সেই কারণেই ইউরোপিয়ানরা পুরো বিশ্ব জয় করতে পেরেছে। যেহেতু তারা সুপিরিয়র, এজন্যই তারা পুরো পৃথিবীকে শাসন করার জন্য যোগ্য। তাই ইউরোপিয়ানরা যখন পৃথিবীর বিভিন্ন জায়গায় গিয়ে তাদেরকে কলোনাইজ করে তাদেরকে শোষণ করেছে, তারা কিন্তু এটাকে শোষণ হিসেবে দেখায়নি। তারা বলেছে এটা ছিল তাদের মানবিক দায়িত্ব যে নন ইউরোপিয়ানদেরকে তাদের এডুকেট করতে হবে, সিভিলাইজ করতে হবে, সভ্য বানাতে হবে। রুডিয়ার্ড কিপলিং তার ভাষায় এটাকে দ্য হোয়াইট ম্যানস বার্ডেন বলেছেন, অর্থাৎ সাদা চামড়ার মানুষদেরকে অন্যান্য জাতিদেরকে সভ্য বানানোর দায়িত্বটা নিতে হবে। এটা একটা বার্ডেন বা বোঝা, কিন্তু এইটা তাদেরকে পালন করতে হবে। এটা একটা নোবেল ডিউটি, মহান দায়িত্ব। ব্রিটিশরা যখন বাংলা জয় করেন তখন ইন্ডিয়ার সবথেকে ধনী প্রভিন্স ছিল বেঙ্গল, কিন্তু তাদের নেওয়া ইকোনমিক পলিসির কারণে 1769 সালে শুরু হওয়া দুর্ভিক্ষ 1770 সালে ভয়াবহ আকার ধারণ করে। এটা দ্য গ্রেট বেঙ্গল ফ্যামিন নামে পরিচিত। এই দুর্ভিক্ষে ওই সময়কার জনসংখ্যার 3 ভাগের 1 ভাগ মানুষ মারা যায়, অর্থাৎ প্রায় 10 মিলিয়ন মানুষ মারা যায়। ইংরেজি 1770 সাল হচ্ছে বাংলা 1176 সাল, সেই জন্য এই দুর্ভিক্ষটাকে 76-এর মনন্তরও বলা হয়। বাই দ্য ওয়ে, হিটলার পিওর জার্মান রেস বা আরিয়ান রেস তৈরি করার জন্য কি করেছিল সেটা মনে আছে তো? যদি মনে না থাকে তাহলে আপনি কিন্তু আমার হিটলারের ফিলোসফি এই ভিডিওটা দেখে আসতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। যাই হোক, আমরা আবার আমাদের আগের আলোচনায় ফেরত আসি। সাম্রাজ্যবাদীরা তখন সায়েন্সকে তাদের নিজের স্বার্থে ব্যবহার করেছে। বায়োলজিস্ট, অ্যানথ্রোপোলজিস্ট এবং লিঙ্গুইস্টরা তাদেরকে সায়েন্টিফিক প্রুফ দিয়ে সাহায্য করেছেন যে ইউরোপিয়ানরা অন্য সব জাতির থেকে সেরা, সুতরাং অন্য সবাইকে শাসন করার অধিকার তাদের আছে। এটা শুধুমাত্র অধিকারই না, বরং এটা তাদের দায়িত্ব। সায়েন্টিস্টরা এই সাম্রাজ্যবাদীদের প্র্যাকটিক্যাল নলেজ এবং আইডিওলজিক্যাল জাস্টিফিকেশন দিয়ে সাহায্য করেছে। ইউভাল নোয়া হারারির বিখ্যাত সেপিয়েন্স বইতে একটা সেকশন আছে, সেই সেকশনটার নাম হচ্ছে দ্য সুগার ড্যাডি অফ সায়েন্স। আমরা এখন টেকনোলজির যুগে বসবাস করি। আমরা অনেকেই মনে করি সায়েন্স এবং টেকনোলজির কাছে আমাদের সব সমস্যার উত্তর আছে। আমরা যদি সায়েন্টিস্টদের কাছে সব কিছু ছেড়ে দিই তাহলে এই দুনিয়ায় বেহেশত নেমে আসবে। কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে, মানুষের অন্যান্য সব কার্যক্রমের মতোই সায়েন্সও আমাদের কালচারের একটা অংশ, যেটা আমাদের ইকোনমিক, পলিটিক্যাল এবং রিলিজিয়াস এজেন্ডা বা উদ্দেশ্য দ্বারা প্রভাবিত হয়। সায়েন্টিফিক কাজ করতে টাকা লাগে। এত টাকা কোথা থেকে আসে? কে দেয়? কেন দেয়? আপনি যদি মনে করেন কোনো সরকার বা কোনো ব্যবসা প্রতিষ্ঠান যখনই কোনো না কোনো সায়েন্স প্রজেক্টে টাকা দেয়, এটার পিছনে কোনো না কোনো মহৎ উদ্দেশ্য আছে, এইটা যদি আপনি ভেবে থাকেন তাহলে আপনার আরেকটু ভাবতে হবে। তাই কেউ যখন কোনো একটা সায়েন্টিফিক রিসার্চের পিছনে টাকা দেয়, তখন সে এইটা বিলিভ করে যে এইটার মাধ্যমে সে কোনো না কোনো একটা পলিটিক্যাল, ইকোনমিক উদ্দেশ্য হাসিল করতে পারবে। সায়েন্স অসাধারণ একটা জিনিস। আমাদের অবশ্যই সায়েন্টিফিক মাইন্ডসেট তৈরি করতে হবে এবং সায়েন্স চর্চা করতে হবে। কিন্তু সায়েন্সের নামে যা কিছু চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয় তার সব কিছুই অন্ধভাবে বিশ্বাস করবেন না। এর পিছনের আইডিওলজিক্যাল, পলিটিক্যাল এবং ইকোনমিক ফোর্সটা বোঝার চেষ্টা করবেন। সায়েন্স কখনো তার নিজের প্রায়োরিটি সেট করতে পারে না। তার সুগার ড্যাডি, অর্থাৎ যে ফান্ডিং করছে, সে তার প্রায়োরিটি সেট করে দেয়। যাই হোক, আমরা যে রেসিজম নিয়ে কথা বলছিলাম সেখানে আবার ফেরত আসি। ইউরোপিয়ানরা যে জাতিগতভাবে বায়োলজিক্যালি সুপিরিয়র, এই টাইপের রেসিস্ট থিওরি যুগে যুগে প্রচলিত এবং সম্মানের সাথে টিকে ছিল। 20th সেঞ্চুরির শেষের দিকে এসে ওয়েস্টার্ন এম্পায়ারের সাথে সাথে এই ধরনের রেসিস্ট থিওরিগুলোও ভেঙে পড়ে। সায়েন্টিস্ট হোক আর পলিটিশিয়ান হোক, এখন তারা রেসিজমকে ঘৃণার চোখে দেখে, অথবা অ্যাটলিস্ট তারা মুখে বলে যে তারা রেসিজমের বিপক্ষে। এখন আমাদের সামনে কেউ কাউকে কালো বলে অবজ্ঞা করলে আমরা তার প্রতিবাদ করি, আমরা তাকে রেসিস্ট বলি। রং ফর্সাকারী ক্রিমের ব্র্যান্ডগুলো তাদের অ্যাডভার্টাইজমেন্টের ধরন পরিবর্তন করেছে, তাদের ব্র্যান্ড নেম চেঞ্জ করেছে। ওয়েস্টার্ন এম্পায়ার এখন আর নেই, সেই রেসিস্ট থিওরিগুলোও ভুল প্রমাণিত হয়েছে। কিন্তু ওয়েস্টার্নরা যে সুপিরিয়র, এই ধারণা কিন্তু এখনও পুরোপুরি মুছে যায়নি। আমরা কিছু বুঝে ওঠার আগেই রেসিজম এখন পরিবর্তিত হয়ে তৈরি হয়েছে কালচারালিজম বা কালচারাল ইম্পেরিয়ালিজম। এখন আর মানুষ মানুষকে তার গায়ের রং বা তার বংশের জন্য অ্যাটাক করে না। এখনকার এলিটরা মানুষকে অ্যাটাক করে তাদের কালচারের জন্য। আগে আমরা মানুষকে বলতাম এইটা তার রক্তের দোষ, এখন মানুষ অন্য মানুষকে বলে ইটস ইন দেয়ার কালচার। আচ্ছা, আপনি কালচারাল ইম্পেরিয়ালিজম বোঝেন তো, তাই না? আজকের দিনে আপনার দেশকে আর কেউ ফিজিক্যালি কলোনাইজ করতে না পারলেও আপনাকে আইডিওলজিক্যালি বা কালচারালি কলোনাইজ করে ফেলে। আচ্ছা বলেন তো, আজকের দিনে পুরো পৃথিবীতে কোন কালচার চলে? আপনি আমি যে পোশাক পরি, যে খাবার খাই, যেভাবে খাই, যে ধরনের সরকার ব্যবস্থা চাই, যে ধরনের শিক্ষা ব্যবস্থার ভিতর দিয়ে শিক্ষিত হই, যে ভাষায় কথা বলি, কী ধরনের সিনেমা দেখি, তার অধিকাংশ আসলে কোন কালচার থেকে এসেছে? ওয়েস্টার্ন কালচার। দেখেন, আমি কিন্তু নির্দিষ্ট কোনো একটা কালচারকে ছোট করা বা বিরোধিতা করার জন্য ভিডিওটা বানাচ্ছি না। আমি নিজেও এখন একটা ওয়েস্টার্ন কান্ট্রিতে থাকি। আমার কাজের সুবাদে আমার অনেক দেশে যাওয়ার এবং অনেক মানুষের সাথে মেশার, অনেক ধরনের কালচারকে এক্সপিরিয়েন্স করার সুযোগ হয়েছে।
কোনো একটা জাতি যদি তাদের কালচারের নিজস্বতা বজায় রাখতে চায়, তাদের কালচারকে প্রোটেক্ট করতে চায়, সেটা শুধুমাত্র আরেকটা কালচারকে বিরোধিতা করার মাধ্যমে করা সম্ভব হবে না। কোনো একটা কালচারে যদি নলেজ প্রোডাকশন বন্ধ হয়ে যায়, লং রানে সেই কালচার আর টিকবে না। কারণ তাদের নিজের লোকজনই তাদের কালচার আর ফলো করবে না। সে জাতি কালচারালি কলোনাইজড হয়ে যাবে। দেখেন, যা কিছু ভালো সেটা যে কালচারেরই হোক, সেটা গ্রহণ করতে কিন্তু আমাদের কোনো অসুবিধা নেই। আমরা যতক্ষণ পর্যন্ত না নলেজ প্রোডাকশনের কাজ আমাদের সোসাইটিতে শুরু করতে পারবো, ততদিন পর্যন্ত আমরা আমাদের কালচারকে প্রতিষ্ঠিত করতে পারবো না। এখন আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমাদের কালচারে নলেজ প্রোডাকশন শুরু হবে বা বাংলাদেশে একটা নলেজ বেসড কালচার শুরু হবে, এরকম কোনো আশার আলো কি আপনি দেখতে পান? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওতে আমরা রেসিজম এবং কালচারাল ইম্পেরিয়ালিজম নিয়ে কথা বললাম। ইন দ্য নেক্সট ভিডিও উইল টক অ্যাবাউট লাভ। আমরা মাওলানা জালালউদ্দিন রুমির এমন একটা কথা নিয়ে আলোচনা করব যেটা জীবন সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দিতে পারে। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন।